20,000 টাকা স্যালারিতে মাসে কত টাকা জমানো যায়? অনেকে হয়তো বা এখনই ভাবছেন যে 20,000 টাকা যা স্যালারি সে আবার মাসে কি জমাবে। আসলে 2026 সালে এসে এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আসল কথা হলো যে 20,000 টাকা স্যালারি হলেও আপনি মাসে জমাতে পারবেন এবং আপনার জীবনের শেষ পর্যায়ে গিয়ে হলেও আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। এই বাস্তবগুলো আমরা বুঝতে পারি না কেন? তার কারণ আমরা অনেক সময় ক্যালকুলেশনগুলো বুঝে উঠতে পারি না। আর আমার কাজ হলো আপনাদেরকে এই ক্যালকুলেশনগুলো বোঝানো। তো আপনার যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে, আপনার যদি টাকা জমানোর ইচ্ছা থাকে, আর আপনি যদি জানতে চান যে আসলে কিভাবে আপনি আপনার জীবনে অনেকগুলো টাকার মালিক হবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর পরের অংশতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার জমানোর সামান্য পরিমাণ অংশ দিয়ে আপনি জীবনে অনেক বেশি টাকার মালিক হতে পারেন, এমনকি আপনি জীবনে এমন টাকার মালিক হতে পারেন যে আপনি নিজেকে রিচ বা ধনী বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি এক্সেল শিট দেখাচ্ছি। এই এক্সেল শিট থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে মাত্র 20,000 টাকা আপনার যদি স্যালারি হয়ে থাকে সেখান থেকেও আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারবেন এবং জীবনের শেষ পর্যায়ে গিয়ে বেশ ভালো একটি সেভিংসের মালিক হবেন। তো চলুন আমরা আমাদের এক্সেল শিটে কাজ করা শুরু করি। তো যদি আমি ধরে নিই যে আপনি এই আপনার জীবনে 20,000 টাকা করে বর্তমানে স্যালারি পাচ্ছেন জীবনের একদম শুরুর দিকে, ওকে, এবং আপনার যে স্যালারি সেটার 20% মানে হচ্ছে যে আপনার 20,000 টাকা স্যালারি হলে 4,000 টাকা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই 4,000 টাকা যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে সেটি আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন, সেখানে 2026 সাল অনুযায়ী রিটার্ন কত পার্সেন্ট এবং সেটি আপনি কোথায় কতটুকু ইনভেস্টমেন্ট করলে আসলে আপনার দিন শেষে কতগুলো টাকা থাকবে। ওকে, সো আমরা আস্তে আস্তে একটার পর একটা শুরু করি, ঠিক আছে? তো বাংলাদেশে যে ইনভেস্টমেন্টগুলো আছে এর মধ্যে সবচাইতে বেশি যে ইনভেস্টমেন্ট আমরা জানি সেটি হলো ফিক্সড ডিপোজিট বা ডিপিএস, ওকে। এরপরে আছে রিয়েল এস্টেট মানে হচ্ছে আপনি বাসা বানাতে পারেন, বাসা বানিয়ে সেটা ভাড়া দিতে পারেন, রাইট? এরপরে আছে গভর্নমেন্ট বন্ডস মানে সঞ্চয়পত্র। এছাড়াও আপনারা হয়তো বা জানেন না টি বিল, টি বন্ড, এই ধরনের আরো অনেক বন্ড আছে, ওকে। এরপরে ইপিএফ মানে হচ্ছে আপনার যে কোম্পানি, সেই কোম্পানিতে আপনি পেনশন ফান্ড পেতে পারেন, সেই পেনশন ফান্ডের কথা আমি বলছি, সেটি একটি ইনভেস্ট করা ভালো জায়গা। এরপরে গোল্ড একটি অপশন আছে, যেমন আপনি গোল্ড কিনে ইনভেস্ট করতে পারেন, তেমনি এখন অনেক ধরনের অ্যাপ এসেছে যেগুলো আমি আসলে অনেকগুলো অপশন আছে তাই আমি কোনোটার নাম বলতে চাই না। গোল্ড আপনি নিজে অ্যাপে কিনে সেটি আবার সেল করেও আপনি প্রফিট করতে পারেন, সেরকম জায়গায় আপনি গোল্ড কিনতে পারেন বা সিলভার কিনতে পারেন। এরপরে আছে সুকুক বন্ড। সুকুক হচ্ছে একটি ইসলামিক বন্ড, এই ইসলামিক বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেখানেও ভালো রিটার্ন পাওয়া যায়। এরপরে আছে ডিএসসি 30। ডিএসসি 30 মানে হচ্ছে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ, যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে যে টপ 30টি শেয়ার আছে যেগুলোকে আমরা বলতে পারি ব্লু চিপ শেয়ারস, সেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। সেখানে রেট হয়তো বা একটু আপনি কম পেতে পারেন, তবে ইনভেস্টমেন্টটা বেশ সেফ বলে ধরা হয়। এরপরে অন্যান্য যেগুলো আছে মিড অ্যান্ড স্মল ক্যাপ, যেমন ডিএসসি এক্স, যেগুলো এখানে রিস্ক বেশি আবার রিটার্নও একটু বেশি পাবেন, স্বাভাবিক, তবে এখানে রিস্ক অনেক বেশি থাকে। তো চলুন দেখি আমরা হিসাবটা যে আসলে কিরকম আসে। তো প্রথমেই আমরা যদি দেখি যে আপনি 20,000 টাকা স্যালারির 20% জমাচ্ছেন, আপনার প্রতি মাসে ইনভেস্টমেন্ট হচ্ছে 4,000 টাকা, ওকে। তো প্রতি মাসে 4,000 টাকা ইনভেস্ট করলে আপনি যদি আপনার ইনভেস্টমেন্টের 50% ডিপিএস অথবা এফডিতে ইনভেস্ট করেন, সেখানে বর্তমানে বাংলাদেশের রেট অন অ্যান অ্যাভারেজ 9.05%। এই রেট মোটামুটি এরকমই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যাংকে, হ্যাঁ। তো এখানে যদি আপনি 50% টাকা রাখেন আর 50% টাকা যদি আপনি রাখেন গভর্নমেন্ট বন্ড মানে সঞ্চয়পত্রে, যদি আপনি বাকি টাকা ইনভেস্ট করেন, হয়তো বা আপনি ভাবছেন যে আমি 2,000 টাকা কিভাবে সঞ্চয়পত্রে ইনভেস্ট করব। 2,000 টাকা আপনি সরাসরি ইনভেস্ট না করলেও আপনি একটি ডিপিএস করে সেই ডিপিএসটি ম্যাচিউর করে কিন্তু আপনি ওই সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন। সঞ্চয়পত্রে কিন্তু রেট বেশ হাই, বর্তমানে বাংলাদেশে সঞ্চয়পত্রের রেট প্রায় 11%-এর কাছাকাছি। সেখানে যদি 50% ইনভেস্ট করেন তাহলে দেখুন 10 বছর পরে সব কিছু বাদ দিয়ে আপনার কাছে থাকবে 10 লক্ষ টাকা, 15 বছর পরে আপনার কাছে থাকবে প্রায় 22 লক্ষ টাকা, 20 বছর পরে 43 লাখ, 25 বছর পরে 81 লাখ, 30 বছর পরে 1,46,00,000। এখানেই দেখুন মজার বিষয়টা ঘটে গেল যে
হঠাৎ করে 30 বছর পরে আপনার টাকার অঙ্কটা এত বেড়ে যায় কেন? তার কারণ হচ্ছে আপনি যখন লং টার্ম ইনভেস্ট করবেন তখন ওই রেটটা যত বেশি সময় ধরে যাবে তত বেশি আপনার প্রফিটেবল হবে। এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে ইনভেস্টমেন্টের যে টাকাটা সেটি সবসময় আপনাকে ইনভেস্ট করতেই থাকতে হবে। যেমন এফডি তো আপনি 30 বছর বা 40 বছরের জন্য করতে পারবেন না, আপনি হয়তো করতে পারবেন 3 বছরের জন্য, 1 বছরের জন্য, 6 মাসের জন্য। 6 মাস পরে ওই টাকাটা, যেই টাকাটা আপনি টোটাল পাইলেন মানে ইন্টারেস্ট সহ, সেই টাকাটা কিন্তু আপনি তুলে অন্য কিছুতে ইউজ করবেন না, ওই টাকাটা আবার এফডি করবেন। এইভাবে যখন আপনি যাবেন দেখা যাবে 30 বছর পরে 1,46,00,000 টাকা আপনার কাছে আছে। এরপরে 35 বছর পরে দেখুন বুম আরো অনেক বেশি বেড়ে গেল, 2,57,00,000 টাকা। 40 বছর পরে ও মাই গড 4,48,00,000 টাকা। এটি কিন্তু কোনো বানানো অ্যামাউন্ট না, সত্যিই এরকম হয়। তাই যারা ছোট ছোট করে সেভিংস করতে পারেন তাদের কিন্তু আসলে দিন শেষে অনেকগুলো টাকা জমায়। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে ইনফ্লেশন মোটামুটি ধরা যায় ওনার অ্যাভারেজ এখন বেশি থাকলেও 5% 6%-এর আশেপাশে থাকে। এবং সেভিংসের ইনক্রিমেন্ট মানে দেখেন আপনি যেই চাকরি করেন দিন শেষে বছর শেষে আপনার 5% অবশ্যই বাড়ে, রাইট? 5% বেতন বাড়লে 5% আপনার সেভিংসও বাড়াইতে হবে। তাহলে আপনার যখন বেতন বাড়তে থাকবে আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে, রাইট? তাই দেখুন আপনি যখন 40 বছর পরে দেখা যাচ্ছে আপনি মাসে স্যালারি থেকে আপনার ইনভেস্টমেন্ট আসছে 26,000 টাকা, অর্থাৎ সবসময় আপনি 20% টাকা জমাচ্ছেন, কখনো কিন্তু আপনার জমানোটা আপনি বন্ধ করে দেননি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই এমনি কি চলে? হ্যাঁ ভাই, এমনি চলে। এইভাবেই মানুষের ফিউচার গড়ে ওঠে। তবে একটা বিষয় আছে এখানে, যে 40 বছর পরে আপনি 4,48,00,000 টাকা পাইলেন, সেটির বর্তমান যে 2026 সালের মার্কেট ভ্যালু সেটি কিন্তু মাত্র 64,00,000 টাকা। এটি হলো আপনি যখন মানিতে ইনভেস্ট করবেন সেটি প্রবলেম। এটার যে মানে আপনার প্রতি মাসে ইন্টারেস্ট সেটি যে যদিও আপনি পাচ্ছেন কিন্তু মূল টাকা তো বাড়ছে না, রাইট? রিয়েল এস্টেট বা জমি জমার ক্ষেত্রে আবার ওই মূল যে বিষয়টি সেটাও বেড়ে যায়, কিন্তু এখানে বাড়ে না। তবে তারপরেও এটা একটা অনেক বড় অ্যামাউন্ট। অনেকে আছেন যে অনেক টাকা স্যালারি পেয়েও তার জীবনে এই পরিমাণ টাকা জমাতে পারবেন না। কেন জমাতে পারবেন না? কারণ আপনার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান নাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখালাম একটা সিনারিও, আসেন চলেন এবার সিনারিওটা চেঞ্জ করি। সিনারিওটা আমি কিভাবে চেঞ্জ করব? ধরেন আপনি যদি গভর্নমেন্ট স্যালারি এমপ্লয়ি হন, হ্যাঁ, তো আপনার যে সেভিংস, সেই সেভিংসের ধরলাম যে 25% আপনি আপনার যে পেনশন ফান্ড সেখানে রাখলেন মাত্র 1,000 টাকা। ওকে, এবার তাদের কথা বলছি, মাত্র 1,000 টাকা, এর থেকে অনেক বেশি আপনারা রাখেন আমি জানি। তারপরেও আমি বলছি যে আপনি ধরেন যে 20,000 টাকা স্যালারি পান, মাত্র 20,000 টাকা আপনি 25% রাখলেন। এরপরে গভর্নমেন্ট বন্ডে আপনি ইনভেস্ট করলেন ধরেন 50% টাকা। ওকে, আর ডিএসসি যে 30 যে শেয়ারগুলো আছে, হ্যাঁ, ডিএসসি 30-তে আপনি ইনভেস্ট করলেন 25% টাকা। দেখুন এখন কিন্তু আপনার যে টোটাল অ্যামাউন্ট 40 বছর পরে সেটি অনেক বেড়ে গিয়েছে, প্রায় 6 কোটি টাকা হয়ে গিয়েছে। কেন এত টাকা কেন হলো? তার মূল কারণটা হলো যে আপনি যে ইপিএফ বা আপনার যে পেনশন ফান্ড, হ্যাঁ, সেটা সরকারি বেসরকারি যেটাই হোক, সেটার রেট সবসময় হাই থাকে, কারণ এটি লং টার্ম ইনভেস্টমেন্ট। তাই এটির রেট যেহেতু হাই থাকে, তাই এটিতে আপনি যখন ইনভেস্ট করবেন অটোমেটিক্যালি আপনি কিন্তু বেশি রিটার্ন পাবেন। দেখুন ডিএসসি 30-তে কিন্তু রিটার্ন খুব বেশি না, বাংলাদেশের পার্সপেক্টিভে খুব অল্প রিটার্ন। তারপরেও কিন্তু এই লাস্টের অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গিয়েছে শুধুমাত্র পেনশন ফান্ডে ইনভেস্ট করার কারণে। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা পেনশন ফান্ডে ইনভেস্ট করবেন, সবসময় পেনশন ফান্ডে বেশি করে ইনভেস্ট করবেন যদি আপনি শিওর হন যে এই পেনশন ফান্ডের টাকা আপনি ফেরত পাবেন। বাংলাদেশে অনেক প্রাইভেট কোম্পানি আছে যেগুলো পেনশন ফান্ডের টাকা ফেরত দেয় না, সেজন্য আমি এটা আপনাদেরকে বলে রাখলাম। এরপরে আমরা দেখি যে আর একটু রিস্কি ইনভেস্টমেন্ট করলে কি হয়। ঠিক আছে, ধরেন যে আপনি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট না করে আপনি আপনার 25% টাকা ডিএসসি 30-তে ইনভেস্ট করলেন এবং আর বাকি যে টাকাটা 75% সেটি ইনভেস্ট করলেন আপনি মিড অ্যান্ড স্মল ক্যাপে, হ্যাঁ, ডিএসসি এক্সে। এখন আপনি আমাকে বলতে পারেন যে এগুলাতে কি মানুষ ইনভেস্ট করে? অনেক মানুষ কিন্তু ইনভেস্ট করে, কিন্তু মানুষ কিভাবে ইনভেস্ট করে জানেন? মানুষ এগুলোতে ইনভেস্ট করে যে আজকে 10 টাকা ইনভেস্ট করব, কালকে এটা 100 টাকা হয়ে যাবে, আমি নিয়ে চলে যাব। বাট নো, এইভাবে ইনভেস্টের কথা কিন্তু আমি এখানে বলছি না, এখানে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি। ধরেন আজকে যদি আপনি গ্রামীণফোনের শেয়ার কেনেন, এই গ্রামীণফোনের শেয়ারটা আপনি যদি কিনে রেখে দেন, তাহলে এই শেয়ারটার ভ্যালু কিন্তু ওভার দ্য ইয়ার্স 25 ইয়ার্সে বাড়ারই কথা। কারণ গ্রামীণফোনের যে পরিমাণ
অ্যাসেট আছে এবং গ্রামীণফোন যেভাবে বাংলাদেশে বিজনেস করছে, গ্রামীণফোনের বাংলাদেশ থেকে বিজনেস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম। তাই এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করলে রিটার্ন 10% না আরো বেশি আসার সম্ভাবনা থাকে। আবার ডিএসসি এক্সে এরকম কোম্পানি, আচ্ছা এখানে একটা ডিএসসি এক্স নিয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন কখনোই না জেনে ইনভেস্ট করবেন না। আপনি যদি না জানেন, আপনি যদি না বোঝেন, এইগুলো বোঝানোর জন্য জানানোর জন্য অনেক লোক আছে, রাইট? তাদের কাজই এইটা, তারা 24/7 এই কাজই করেন। সো তাদের কাছে যান। আমি এক্সপার্ট না, আমি আপনাকে বলতে পারবো না যে আপনি কোন শেয়ার কিনবেন, ওকে? আমি আপনাকে বলতে পারবো যে আপনি তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে আপনি যে টাকাটা ইনভেস্ট করতে চান, আপনার হোক 2000 টাকা, তারা কিন্তু আপনাকে না করবে না, ওকে? তারা আপনাকে দেখিয়ে দিবে যে কোথায় ইনভেস্ট করা উচিত। তারা যেহেতু সারাদিন এটা নিয়ে থাকে, তাদেরকে হয়তো বা আপনাকে 2000 টাকায় 20 টাকা চার্জ দিতে হবে, কিন্তু আলটিমেটলি আপনার যে ইনভেস্টমেন্ট সেটি সেফ থাকবে, এটা আগেই বলে দিলাম। সো ডিএসসি এক্সে দেখতেছেন 13% এর মধ্যে রিটার্ন থাকে। এটি আসলেই সবকিছু বাদ দিয়েও 13% এর মধ্যে রিটার্ন থাকবে যদি আপনি 30 ইয়ার্স, 35 ইয়ার্স, 40 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেন। কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন যে আজকে ইনভেস্ট করলাম, কালকে টাকা উঠায় নিয়ে চলে যাব, অথবা অমুক বলেছে যে অমুক একটা টায়ার কোম্পানি আছে, ওই কোম্পানিতে ইনভেস্ট করলে কালকে টাকা দ্বিগুণ হয়ে যাবে, এগুলোর কথা আমি বলছি না। আপনি লং টার্মের জন্য কোম্পানি বুঝে আপনি অ্যানালিস্টদের সাথে কথা বলে যদি ইনভেস্ট করেন, ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। সো এই শেয়ার মার্কেটে আপনি যদি এসআইপি করে ইনভেস্ট করেন প্রতি মাসে অল্প 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 করে, তাহলে সেখান থেকে আপনি দেখেন কত টাকা আসতে পারে, 8,42,00,000 টাকা 40 বছর পরে, যেটি হয়তোবা যারা মাসে এখন 50,000 টাকা ইনকাম করেন তারাও চিন্তাই করতে পারেন না যে 40 বছর পরে আমার কাছে 8,42,00,000 টাকা থাকবে। সো এটি আসলেই কিভাবে সম্ভব? আমি তো এই এক্সেল শিটটা আমি জোর করে আপনাকে বানিয়ে দেখাচ্ছি না, এটি বাস্তবতা। আপনি যখন ইনভেস্ট করতে জানবেন তখন আসলে আপনার কাছে টাকা থাকবে। আচ্ছা, এবার একটি কথা বলে রাখি, এই যে আপনার সেভিংসের যে ইনক্রিমেন্ট, মানে প্রতি মাসে প্রতি বছরে যে সেভিংস বাড়ানোর বিষয়টা, এটি কেন আপনাকে বলছি? কারণ আপনার চিন্তা ভাবনা থাকতে হবে সেভিংস করার। আপনার যদি চিন্তা ভাবনা না থাকে সেভিংস করার, তাহলে আপনি সেভিংস করতে পারবেন না। আপনি যদি আজকে 1000 টাকা জমান, সামনের বছরে আপনি 1050 টাকা জমাতে পারবেন না? অবশ্যই পারবেন। আজকে যদি 4000 টাকা জমান, তাহলে পরের বছরে আপনি কি একটু বাড়াতে পারবেন না আপনার ইনভেস্টমেন্ট? অবশ্যই পারবেন। এটি সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনার নিজের মন মানসিকতার উপর। আপনার যদি সেভিংসের মেন্টালিটি থাকে, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি কি শিখলেন? আজকের এই ভিডিও থেকে আপনি শিখলেন যে আপনি ডাইভার্সিফাইড ইনভেস্ট করেও অনেক টাকা আর্ন করতে পারেন, রাইট? আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার টাকাগুলো অনেকগুলো ভাগে যদি রাখেন তাহলে কি হতে পারে। ধরেন আপনি মাত্র 20,000 টাকা স্যালারি পান, হ্যাঁ? তো আপনি প্রথমত, আপনি এখন তো 200 টাকা 250 টাকারও ডিপিএস পাওয়া যায় না? পাওয়া যায়। সো আমি প্রথমে ধরে নিলাম যে 20% টাকা আপনি ডিপিএস বা এফডিআর এ রাখলেন, ওকে? এরপরে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করলেন না। আচ্ছা, রিয়েল এস্টেটে কিভাবে ইনভেস্ট করবেন? রিয়েল এস্টেটে ইনভেস্টটা আপনি আস্তে আস্তে এই এফডির মাধ্যমে টাকা জমিয়ে কিন্তু আপনি জমি কিনতে পারেন, রাইট? জমি কিনলে সেখান থেকে ইনক্রিমেন্টাল কিন্তু জমির দাম বাড়তে থাকে, সেটি বিক্রি করে আপনি অনেক কিছু করতে পারেন। আপনার এমন মনে হতে পারে যে যার স্যালারি 20,000 টাকা সে কিভাবে জমি কিনবে? সে জমি যে শহরে কিনতে হবে তার তো মানে নেই, তার নিজের এলাকায় গ্রামে সে জমি কিনতে পারে এবং সেই জমি বিক্রি করেও সে কিন্তু প্রফিট করতে পারে। এবং জমিতে যে পরিমাণ দাম বাড়ে অন্য কিছুতে আসলে বাড়ে না, যদিও জমিতে মাসিক মুনাফাটা কম আসে। এরপরে ধরি যে গভর্নমেন্ট যে বন্ড, সেখানে আপনি 20% ইনভেস্ট করলেন, ইপিএফ এ আপনি 10% ইনভেস্ট করলেন, ওকে? গোল্ডে আপনি 10% ইনভেস্ট করলেন, সুকুক বন্ডে আপনি 10% ইনভেস্ট করলেন, ডিএসসি 30-তে 10% ইনভেস্ট করলেন এবং মিড অ্যান্ড স্মল ক্যাপে আপনি 20% ইনভেস্ট করলেন। তারপরেও দেখেন আপনি আপনার জীবনের শেষ পর্যায়ে গিয়ে প্রায় 5,67,00,000 টাকার মালিক হবেন, যেটির বর্তমান ভ্যালু প্রায় 81 লক্ষ টাকা। আপনি চিন্তা করেন, আজকে আপনার কাছে যদি 81 লক্ষ টাকা থাকে, আপনি যা যা করতে পারবেন 40 বছর পরে ঠিক সেম জিনিসটা আপনি 5,76,00,000 টাকা দিয়ে করতে পারবেন। তো সেটিরও কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। আপনি যদি এই টাকাটা উড়িয়ে দিতে চান, এই 4,000 টাকা, সেটি কিন্তু যে কোনো সময় আপনি উড়িয়ে দিতে পারেন। উড়ানো কোনো বিষয় না, জমানো বিষয়। তাই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কিভাবে টাকা জমানো যায় এবং কিভাবে অল্প 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 করে টাকা জমিয়ে অনেকগুলো টাকা করা যায়। সো আজকের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন এবং এটা শিখে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে আপনার নিজের জীবন যেরকম সুন্দর হবে, আপনার পরিবারের জীবন সুন্দর হবে, আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার পাশাপাশি দেশের যে ন্যাশনাল সেভিংস সেটিও বাড়বে। তো ধন্যবাদ এই পর্যন্তই সবাইকে। থ্যাংক ইউ।